মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। দীর্ঘ দেড় শতকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে মাননীয় স্পিকার। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জেঁকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে।
আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। আমাদের স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই 10টি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি। মাননীয় স্পিকার, 1. সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। 2. সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর
মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 5, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, আট, 9, 5, 8, 9, 8 তো ঠিক আছে, 8 আচ্ছা ঠিক আছে, এই তো 9 তো প্রাণ প্রকৃতি, আচ্ছা আচ্ছা আর্থিক খাতে, সরি। 5-এর পরে বিনিয়ন্ত্রণের পরে 6 হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। 7, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। 9, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ ও পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ, কার্যকর করে তোলা। মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে যে সকল প্রকল্পে বিনিয়োজিত হবে
তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা। 4, পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি আমি, 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থ বছরে তা 4.22% এবং 24-25 অর্থ বছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয়ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনো তা 8% কাছাকাছি অবস্থান করছে। কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থ বছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মানে স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপি 13% সময়ের থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.64% নেমে এসেছে। 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থ বছরের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 18.3% থেকে অনেক কমে 2024-25 এ 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশে সরকার পরিচালনা করেছে, কখনোই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 বৈদেশিক ঋণ ছিল, 1,30,000 কোটি টাকা, যা
2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মানে স্পিকার 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-06 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,14,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্ব ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। দুই 2005-06 সালে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মাননীয় স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়। অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, LNG ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য। তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে কর্মসংস্থান ও প্রবাস আয় প্রবাহের উপর প্রভাব পড়তে পারে। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি স্থায়ী প্রেক্ষাপট, এ নিউ নর্মাল। যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সুদ হারের ঊর্ধ্বগতি, বাণিজ্য শুল্কের অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, এসবের যে কোনো একটি ঘটনাই অল্প সময়ের মধ্যে দেশের আমদানি নির্ভর অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কাজেই আমাদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে ফেসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের
সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সেই কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করেছে। ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি মাননীয় স্পিকার। এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2%, জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা 3R, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, restoration and reconstruction for acceleration strategy কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি, ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থবছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করায় আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক
অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে ঋণ, এই ক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন, পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্মূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংকসমূহের পুনর্মূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। আবার পড়ছি, ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। এটিকে পারিবারিক প্রভাব মুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এটা একটা বিশাল স্টেপ মাননীয় স্পিকার। একটি রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসাবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা ঋণ নির্ভর বিনিয়োগকে ইকুইটিতে রূপান্তর করেছি। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়ন কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে কর্পোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর কাঠামো প্রণয়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমবাজারের চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।
সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সামাজিক অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশসমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। মাননীয় স্পিকার, আমি এখন 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনা করছি। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক এ সরণি 1 হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থ বছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলিত অর্থ বছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 26-27 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত আয় ও ব্যয়ের একটি চিত্র পরিশিষ্ট ক এর সারণী 2-তে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয়
3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থবছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থবছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দ পরিশিষ্ট ক এর সারণী 3-তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই 3টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থবছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে। এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। 2005-06 অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.9%। পক্ষান্তরে 2023-24 অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির 4.5% দাঁড়িয়েছে। এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। খাতভিত্তিক অগ্রাধিকার। মাননীয় স্পিকার, এই পর্যায়ে সরকারের অগ্রাধিকার অনুসারে খাতভিত্তিক কর্ম পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। খাতভিত্তিক বিস্তারিত বরাদ্দ পরিশিষ্ট ক
সারণী 4-এ সংযোজিত। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আমরা সেই কাঠামো গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার নিজ মেধা, পছন্দ বা আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা, গবেষক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা অন্য যে কোনো পেশায় সমান মর্যাদা ও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এই লক্ষ্যে আমাদের সরকার তৃতীয় ভাষা জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেই সকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। ছাত্র ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব প্রদান এবং কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চাই। আমরা শিক্ষা খাতে আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা সর্বোচ্চ মাননীয় স্পিকার, যা 2025-26 অর্থবছরে ছিল 87,206 কোটি টাকা, জিডিপির 1.39%। সেখান থেকে বাড়িয়ে 2% অতিরিক্ত করা হয়েছে মাননীয় স্পিকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মাননীয় স্পিকার, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত। ফেসিবাতি সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়নি। সে কারণে আজ দেশের হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আর বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদার করণ, স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তালিটা পড়লে না, তো জন্য আবার দ্বিতীয়বার পড়লাম। এটা একটা বিশাল পদক্ষেপ। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে।
জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। সার্জারি সহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে। করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। 5 বছরের নিচের শিশুদের খর্বাকৃতি স্টান্টেড চিলড্রেন মোকাবেলায় সরকার বহুমুখী ও বহু খাত ভিত্তিক একটি সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। ফর স্টান্টেড চিলড্রেন API অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, শিল্প পাক সহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে। LDC থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহায়ক নীতিমালা সুবিধা প্রদান করা হবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময় মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হয়। আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 100% শিশুকে হাম, রুবেলা টিকা প্রদান করেছে। ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং AI ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক দক্ষতা ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন MBBS কারিকুলাম চালু করা হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার, স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।
আগামী 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোনো সময় দেওয়া হয়নি। 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল আরো কম, 35। কৃষি ও খাদ্য নিরাপত্তা, কৃষিখাত। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062,50 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,96 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে ঠিক আছে, ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এই জন্য কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পচনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষিদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মানে স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায়
চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা। মাননীয় স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থ বছরে 24,50,000 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থ বছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থ বছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকায় বিক্রি করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য ও পানি সম্পদ। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছি। 26-27 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। সুনীল অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জলাতার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো তাদের একটি অংশ, এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এই খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। তাদেরকেও কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%।
সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়। এটা হচ্ছে লাইফ সাইকেল একটা নাগরিকের। মাননীয় স্পিকার, একটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হল অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2500 টাকা করে ভাতা পাবেন। 2020 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে 2030 সাল 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48 লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা 1000 থেকে 1400 টাকা করা যাবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ 18.95 লক্ষ, আবার বলছি, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে, আবার বলছি, এটা ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানিক 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000,
বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। বিদ্যুৎ, মানে স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের উপর চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট, আমদানি ও অনগ্রিড নবায়নযোগ্য সহ হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। মানে স্পিকার, আমরা দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে: বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন। 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীতকরণ এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে। 2,400 মেগাওয়াট ক্ষমতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে তুলনামূলক সাশ্রয়ী, নিরবিচ্ছিন্ন, পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হব। জ্বালানি ও খনিজ সম্পদ, মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী ভুল নীতি, প্রাতিষ্ঠানিক অনিয়ম, অব্যবস্থাপনা, আমদানি নির্ভরতা জ্বালানি খাতকে গভীর সংকটে ফেলেছে। এ সময় শুধুমাত্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি এবং জ্বালানি তেল আমদানির উপর জোর দেওয়া হয়। দেশের নিজস্ব স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে জ্বালানি তেল রিফাইনিং মজুদ সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ
গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ডিজেল ও এলএনজির স্পট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছি এবং জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম খুবই সামান্য সমন্বয় করেছি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বোধহয় অনেক একেবারে সবচেয়ে নিচের দিকে। অন্যদিকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও মূল্য অপরিবর্তিত রেখেছি। গ্যাসের মূল্য কিন্তু এখন অপরিবর্তিত। অফশোর গ্যাস অনুসন্ধান আকর্ষণীয় করার জন্য দেশের স্বার্থ সমুন্নত রেখে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ নীতি অনুসরণ, মহেশখালীতে বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি নতুন টার্মিনাল স্থাপনের বিষয়টি পর্যালোচনা, মহেশখালীর মাতারবাড়িতে একটি ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য জমি অধিগ্রহণ পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্তকরণ, জ্বালানি তেল পরিবহনে নির্মিত 601.550 কিলোমিটার পাইপলাইনের সর্বোচ্চ ব্যবহার, জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মোরিং চালুর উদ্যোগ গ্রহণ, চট্টগ্রাম উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে 50 লক্ষ মেট্রিক টন পরিশোধন ক্ষমতা সম্পন্ন নতুন ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণ। আমাদের বিশ্বাস প্রস্তাবিত উদ্যোগসমূহের সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে 2026-27 অর্থবছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। আইসিটি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে। মাননীয় স্পিকার, সারা বিশ্বের প্রেক্ষাপটে এবং আমাদের প্রেক্ষাপটে, মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র 1 থেকে 2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য, উচ্চগতির হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম 100 দিনের মধ্যে দেশের সকল বিমানবন্দর, 7টি রেলওয়ে স্টেশন সহ আন্তনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে। সরকার গত 4 মাসে 41 লক্ষ নতুন 4G মোবাইল সংযোগ এবং 4 লক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী শহর ও গ্রাম অঞ্চলে 100 মেগাবিটস পার সেকেন্ড টু 1 গিগাবিটস পার সেকেন্ড উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ
সহজ ও নিরাপদ করতে, সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহজ ও নিরাপদ করতে, ক্যাশলেস ডিজিটাল ইকোনমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডিপিআই ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে সেমিকন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীজনদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময় উপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খুব একটা পপুলার ওয়ার্ড, এআই এখন ইলেকট্রনিক শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এআই ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় ধরনের চাহিদা, এটাকে মাথায় রেখেই এই কার্যক্রমগুলো সরকার শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এ লক্ষ্যে আমাদের কর্মকৌশল নিম্নরূপ: তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা, সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রিভেন ডেটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২৬-২৭ অর্থ বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই অর্থ স্টার্টআপ তহবিল হিসাবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে, তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। করব কাজ, গড়ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মেধা যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা করে তুলতে আমরা প্রতিটি জেলা, উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক জেলা উপজেলায় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, যাতে করে লোকজন তার চাকরির সুযোগ কোথায় আছে সেটা বুঝতে পারে, সেভাবে সে তৈরি হতে পারে। শ্রমিকদের আইনি সুরক্ষা সুদৃঢ় করতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ শ্রম সংশোধন আইন ২০২৬ জারি করেছি। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে।
তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। নারী সদস্যরা বেশি করে তালি দিচ্ছে, আবার তালি দেন ভালো করে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? না না, আমরা পারবো না। আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে তাহলে। শিশু শ্রম বন্ধে ইতিমধ্যে জাতীয় পরিকল্পনা 2026-30 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স $3.75 বিলিয়ন পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। আমাদের লক্ষ্য দেশের ক্রিয়েটিভ শিল্পের, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা। এই খাতের টেকসই উন্নয়নে সরকারি, বেসরকারি ও এনজিও খাতের সমন্বিত কার্যক্রম গ্রহণে কর্ম পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যেমন ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব
স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি চত্বরে ক্রিয়েটিভ হাব স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আসলে এই শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিগুলোর যে বিল্ডিংগুলো আছে এগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বিধায় আমরা এগুলোকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজ সমূহে ইনোভেটিভ হাব চালুর বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে সরকারের একটি গ্রাম একটি পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, বুনন শিল্প, শীতল পাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটা ইত্যাদি সহ আরো অনেক পণ্য চিহ্নিত করা হচ্ছে। ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে। বিসিকের আওতাধীন নকশা কেন্দ্রকে আন্তর্জাতিক মানদণ্ড এর ভিত্তিতে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য, কালচারাল হেরিটেজ, ঐতিহ্যবাহী স্থাপনা, হেরিটেজ বিল্ডিং পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনা রেস্টোর করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে 2-3টি থিমের উপর ভিত্তি করে 2টি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। হেরিটেজ রেস্টোরেশন ও আন্তর্জাতিক উৎসব আয়োজনের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা চিহ্নিত করা হচ্ছে। জাতীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, আঞ্চলিক উৎসব ইত্যাদি বহুমুখী ঐতিহ্যমণ্ডিত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক, থিম ভিত্তিক জাতীয় আঞ্চলিক ক্যালেন্ডার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব উৎসবগুলোতে ইকোনমি জেনারেট করে এবং ব্যবসা জেনারেট করে, ইকোনমিও জেনারেট করে। আমরা পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে ইকো ট্যুরিজম উন্নয়নে বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে সরকার নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করছে। পর্যটন খাতের পেশাজীবীদের বিশ্বমানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। রন্ধন শিল্প, কুলিনারি আর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হচ্ছে। পর্যটন খাতের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বিশ্বখ্যাত সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা, বৈচিত্র্য এবং আধুনিক ক্রিয়েটিভ থিমগুলোকে ক্রিয়েটিভ থিমস অন্তর্ভুক্ত করে একটি সময় উপযোগী সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক উৎসব ও বাজারে ক্রিয়েটিভ সম্ভাবনাকে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন এবং OTT প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলা হবে। আমি আগামী 2026-27 অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের CSR খাত থেকে আরও 500 কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।